আসসালামু আলাইকুম। রাজু একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষার দ্বিতীয় নম্বর লাইভ ক্লাসে। এর আগের ক্লাসটিতে আমরা 2000 মানে প্রশ্ন প্যাটার্ন কিভাবে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করেছিলাম। তো আজকে মূলত আমরা বাংলা সাহিত্যের প্রথম অংশে নির্বাচিত কবিতার মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাস এই কবিতাটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। আর অবশ্যই তোমরা যদি আজকে আমাদের এই ক্লাসটি করো তাহলে আত্মবিলাস যে কবিতাটি তোমাদের রয়েছে, একটি কবিতা নয়, তোমাদের কিন্তু কবিতা রয়েছে টোটালি 7টা। ঠিক আছে, তো 7টা কবিতা থেকে আমরা একদম ডিটেলসে আলোচনা করতে চলেছি আত্মবিলাস কবিতা। সো তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবা, কারণ এই লাইভের মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো জানতে পারবে। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের লাইভ ক্লাসে নির্বাচিত কবিতার যে আত্মবিলাস রয়েছে মাইকেল মধুসূদন দত্তের। আমরা এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় আমাদেরকে শুরুতে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, আমরা এই কবিতাটা পড়বো, একদম কবিতার যে পর্বগুলো রয়েছে সব পর্ব এবং সার সংক্ষেপ কি বলা হয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তুলে ধরবো। দেন এরপরে কি কি প্রশ্ন আসতে পারে তো সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আর এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কারো যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সো চলো শুরু করে দিচ্ছি। শুরুতে আমরা আজ এই কবিতাটার মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে বিস্তারিত জানবো, কবি পরিচিতি। ঠিক আছে, তো দেখো বলা হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলায় কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে যে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোথায়? 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। আমরা অবশ্যই কপোতাক্ষ নদ যে কবিতাটি রয়েছে এই কবিতাটার সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত আছি, কারণ আমরা ছোটবেলায় মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটা কিন্তু আমরা পড়েছিলাম। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। মধুসূদনের পিতা রাজনারায়ণ দত্ত পেশায় কলকাতার দেওয়ানি আদালতের একজন সুনামধন্য আইনজীবী। মাইকেল মধুসূদন দত্তের পিতা ছিলেন একজন সুনামধন্য আইনজীবী। মাতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মধুসূদনের বাল্য শিক্ষার সূচনা হয়। কবির বয়স যখন 7 বছর তখন তারা কলকাতায় খিদিরপুরের বসবাস শুরু করেন। 1833 সালে মধুসূদন কলকাতা হিন্দু কলেজে জুনিয়র স্কুলে ভর্তি হন। মধুসূদন ছিলেন বরাবরই অনেক মেধাবী। জুনিয়র স্কুল শেষ করে 1841 সালে তিনি হিন্দু কলেজের সিনিয়র বিভাগে ভর্তি হন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কি করেন? 1841 সালে উনি কিন্তু কলেজের সিনিয়র বিভাগে ভর্তি হন। এরপর 1843 সালে ইংরেজি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে কবি বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে খ্রিস্টান ধর্মে গ্রহণ করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত তখনই কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1843 সালে। তার বয়স ছিল মাত্র 19 বছর বয়স। তাহলে মাইকেল মধুসূদন দত্ত 19 বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদনের নামে পূর্ব মাইকেল শব্দটি যোগ হয়, যার কারণে মধুসূদন দত্তের তার নামের পূর্বে মাইকেল যোগ করা হয় 19 বছর বয়সে। মধুসূদনের খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। এ সময় কবির সাথে পরিবার ও বিচ্ছেদ ঘটে। 1843 সালে হিন্দু কলেজ পরিত্যাগ করার পর মধুসূদন শিবপুরের 20 কলেজে ভর্তি হন। শিবপুরের 20 কলেজে ভর্তি হন। এখানে এসে মধুসূদন গ্রিক, দার্শনিক, সংস্কৃত ভাষার শিক্ষা লাভ করেন। পরবর্তীতে আর্থিক সংকটে পড়লে কলকাতা ত্যাগ করে তিনি মাদ্রাজে গমন করেন। পরে সেখানে একটি অনাথ স্কুলের স্বল্প বেতনে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে 1852 সালে মধুসূদন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের
হাই স্কুল শাখায় শিক্ষকতা শুরু করেন। মাদ্রাজে তিনি দৈনিক, দেখো আমরা তার জীবনী সম্পর্কে মূলত জানতেছি, তিনি ঠিক আছে স্পেকটেটর এর সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। মাদ্রাজের প্রবাসকালে মধুসূদন হিব্রু, ফরাসি, জার্মানি, ইতালিয়ান, তামিল, তেলেগু ভাষায় পারদর্শিতা অর্জন করেন। মাইকেল মধুসূদন দত্তের খ্রিস্ট ধর্ম গ্রহণের মূলে ছিল ইংল্যান্ড যাবার বাসনা এবং ইংরেজি সাহিত্যের খ্যাতিমান কবি হওয়া। মধুসূদন 1848 সালে ইনি একটা ইংরেজি নামে ইংরেজি কাব্যগ্রন্থ রচনা করেন। তার নামটি হচ্ছে দি ক্যাপাটিভ লেডিস অ্যান্ড ভিশন অফ পাস্ট। এই দুইটা বই তিনি কাব্যগ্রন্থ রচনা করেন। মধুসূদন 1848 সালে রেবেকা টমসন নামে একটি ইংরেজ মহিলাকে বিয়ে করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্তের তাহলে প্রথম মানে তার স্ত্রীর নাম কি ছিল? রেবেকা টমসন। পরে 1856 সালে হেনরিয়েটা নামে এক ইংরেজ কন্যাকে বিয়ে করেন। তাহলে দ্বিতীয় বিবাহ করেন কাকে? হেনরিয়েটা নামে এক ইংরেজ কন্যাকে বিয়ে করেন। দুজনেই ছিল কিন্তু ইংরেজি। 1856 সালে মধুসূদনের পিতা রাজনারায়ণ দত্তের মৃত্যু হলে মধুসূদন মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসেন। মাইকেল মধুসূদন দত্ত 1862 সালের 9 জুন ব্যারিস্টারি পড়ার জন্য ইউরোপ গমন করেন এবং 1963 সালে লন্ডন থেকে তিনি ফ্রান্সে চলে যান। ফ্রান্সের ভার্সাইল নগরীতে অবস্থানকালে কবি ইতালীয় কবি পেতাত্তাক এর অনুকরণে চতুষ্পদী কবিতাবলী 1866 সালে রচনা করেন। চতুষ্পদী কবিতাবলী ছিল তার হলো গ্রন্থের নামটা হচ্ছে কপোতাক্ষ নদ। 14টা চরণ বিশিষ্ট, সেটা সবাই আমরা পড়েছিলাম। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতাটি কপোতাক্ষ নদ, চতুষ্পদীয় কবিতাবলী। 1866 সালে লন্ডনে গ্রেস ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি অর্জন করেন। এরপর 1867 সালে আর্থিক কষ্ট দেখা দিলে আবার স্বদেশ প্রত্যাবর্তন করেন, আবার তিনি স্বদেশে চলে যান। পরে কলকাতার হাইকোর্টের আইনজীবী হিসাবে যোগ দেন। আইন পেশা ছেড়ে দিয়ে 1870 সালে কলকাতার হাইকোর্ট অনুবাদ বিভাগের পরীক্ষকের চাকরি নেন। 2 বছর পর তিনি আবার ব্যারিস্টারি পেশায় যোগদান করেন। অমিতব্যয়ী মধুসূদন দত্তের শেষ জীবনের অনেক দুঃখ কষ্ট কাটে। 1873 সালের 29 জুন কবি কলকাতা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা তার বিষয় সম্পর্কে অবগত হলাম। এবার মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম বা তার কাব্যগ্রন্থগুলো জানবো। দ্য ক্যাপটিভ লেডিস 1848 সালে প্রকাশিত হয় দ্য ক্যাপটিভ লেডিস বইটি। মেঘনাদ বধ কাব্য, যেটা চতুষ্পদীয় কবিতা বলি, 1861 সালে। বীরাঙ্গনা, এটা পত্র কাব্য, 1862 সালে। ভুজঙ্গনা 1861 সালে। চতুষ্পদীয় কবিতা বলি 1860 সালে। তিলোত্তমা সম্ভব কবিতাটি হচ্ছে নাটকের মধ্যে শর্মিষ্ঠা, 1859। একেই বলে সভ্যতা, 1860। বুড়ো শালিকের ঘাড়েরও, 1860 সালে। পদ্মাবতী 1861 সালে। কৃষ্ণকুমারী হচ্ছে 1861 সালে ইনি রচনা করেছিলেন। মধুসূদনের সৃষ্টকর্মের মধ্যে মেঘনাদ বধ 1861 সব থেকে উল্লেখযোগ্য। আমরা মেঘনাদ বধ কবিতাটার কথা বলা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। তবে বাংলা ছন্দ প্রবর্তনের দিক থেকেও তার খ্যাতি লক্ষণীয়। বিশেষ করে অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টিতে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। মেঘনাদ বধ কাব্য তার অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্যগ্রন্থ। তাহলে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কবিতাটার নামটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের মধ্য দিয়ে মধুসূদন বাংলা কাব্যকে পয়ারের বন্ধন থেকে মুক্তি দেন। তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয়।
কাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয়? বলা হয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে। এছাড়া মধুসূদনের চতুষ্পদীয় কবিতাবলী গ্রন্থে তিনি ১০২টি স্বদেশ প্রেমমূলক কবিতা সংকলন করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী ১৮৬১ সালে। মধুসূদন দত্তের অসাধারণ সৃষ্টি কৃষ্ণকুমারী নাটকের কাহিনী তিনি জেমস লর্ডের রাজস্থান নামক গ্রন্থে অবলম্বন করেন। এছাড়া মধুসূদন নীলদর্পণ নাটকটি ইমেজিগো প্লান্টিং মিরর নামে ইংরেজি অনুবাদ করেন। আত্মবিলাপ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের বিবিধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি ত্রিপদী পড়ার ছন্দে রচিত। ত্রিপদী পড়ার ছন্দে রচিত কবিতাটির নামই হচ্ছে এই আত্মবিলাপ। এ কবিতায় মূল বিষয় হলো কবি জীবনের তিক্ত অভিজ্ঞতা ও না পাওয়ার যন্ত্রণা। তাহলে কবি হচ্ছে এই কবিতাটা তার তিক্ত অভিজ্ঞতা এবং না পাওয়ার যে যন্ত্রণা রয়েছে সেই অংশটি তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এখন আমরা সেই কাঙ্ক্ষিত যে কবিতাটি রয়েছে সেটা পড়ব। ঠিক আছে, তার কবিতাটা সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে তার প্রথম যে পয়েন্টটা রয়েছে, আশার ছলনে ভুলি, ভালো করে খেয়াল করবেন। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, তবু যে আশায় নেশা ছুটিল না, একই দায়। প্রথম অংশটা তার শেষ। এবার দ্বিতীয় অংশ বলা হচ্ছে, রে প্রমুক্ত মন মম, কবে পোহাইবে রাত্রি, জাগিবে রে কবে। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে। খেয়াল করুন, আমরা প্রত্যেকটা অংশই কিন্তু কবি যে যা বলেছেন আমি সব কিছু আপনাদেরকে এক এক করে আজকে এই লাইভে জানিয়ে দিব। দেখি আমাদের যে কবিতায় আসলে কবি কি কি বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে, কে বা জানে আম্বু বিম্ব অম্বু মুখে, সত্যপাতি। ৩ নম্বর পয়েন্টে আসছে, নেশার স্বপ্ন সুখে, সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে। ক্ষণ প্রভা প্রভা দানে, বাড়ায় মাত্র আধার, পথিকে ধাতিতে। মরীচিকা মরুদেশে, নাশে প্রাণ তৃষ্ণা কেশে, এ তিনের ছল সমছল রে কুষায়। একটু ভালো করে দেখবেন কুয়াশার, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখব কবিতার জন্য। প্রেমের নিগর গড়ি পড়িলি চরণের সাধে, কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা, লোভে তুই কালে ফাঁদে উড়িয়া পতিলি। পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি অবোধ হায়, না দেখিলি না শুনিলি রে রবে প্রাণ কাঁদে। ৫ নম্বরে, বাকি কি রাখিলি তুই বিধা অর্থ অন্বেষণে, সে সাত সাধিতে ক্ষণমাত্রা হাত তোর, মিধাল কণ্টক গণে কমল তুলিতে, নারিলি হরিতে মণি দংশিলি কেবল ফণি, এ বিষম বিষ জ্বালা ভুলবি মন কেমনে। মানে কবি এখানে প্রেমের যে জ্বালা সেই অংশগুলো কিন্তু কবি ব্যাখ্যা করতেছেন। যশলাভ লোভে আয়ু কত যে রেলি বেইলি হায়, কবতা কাহাতে সুগন্ধা কুসুম গন্ধে, অন্ধকীট যথা খায়, কাটিতে তাহারে মাৎসর্য বিষয় দর্শনে, কামড়ে রে অনুক্ষণ, এই কি লোভিলি লোভ অনাহারে অনিদ্রায়। দেখুন কত সুন্দর করে কবিতার যে বিশদ জ্বালা রয়েছে সেগুলো কবি তুলে ধরেছেন। ৭ নম্বরে যে ব্যর্থতার কথা বলেছেন, মুকুলতা ফলের লোভে ডুবে রে অতল জলে, যতনে ধীরব শত মুক্তাধিক আয়ু,
কাল সিন্ধু জল তরে ফেলিস পামর, ফিরি দিবি হারাধন, কে তোরে অবোধ মন, হায় রে ভুলিবি কত আশায়, কুহক চলে বিবিধ কাব্য। মানে তার বিবিধ কাব্য থেকে মূলত এই যে আত্মবিলাপ কবিতাটি রয়েছে সেটা নেওয়া হয়েছে। এখন আমাদের মেন পয়েন্টটা হচ্ছে এই কবিতার হচ্ছে সার সংক্ষেপ। তো তোমরা যারা পরবর্তীতে প্রস্তুতি নিবে অবশ্যই এই সার সংক্ষেপটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এই সার সংক্ষেপগুলো তোমাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি সার সংক্ষেপ। মাইকেল মধুসূদন দত্ত সমগ্র সাহিত্যিক জীবনে 2টি গীতি কবিতা রচনা করেছেন, তার মধ্যে আত্মবিলাপ তার মধ্যে অন্যতম। মানে এটা একটা গানের মতো আর কি আত্মবিলাপটা। সত্যেন্দ্রনাথ ঠাকুর কবিকে তথ্যবোধিনী পত্রিকার জন্য ব্রহ্ম সঙ্গীত লিখতে অনুরোধ করলেও কবি এই কবিতাটি রচনা করেন। 1861 সালে তথ্যবোধিনী পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। তাহলে কোন পত্রিকায় আত্মবিলাপ কবিতাটি? তথ্যবোধিনী পত্রিকায় প্রকাশিত হয় কত? 1861 সালে। কবিতার বাংলা ভাষায় এ জাতীয় কবিতা পূর্বে লেখেননি। তার সৃষ্টি ক্ষমতা যখন তুঙ্গে এবং খ্যাতি দেশব্যাপী বিস্তৃত তখনই কবি এ গীতি কবিতাটি রচনা করেন। কবির ব্যক্তি জীবনে বিরাট ভুলের অনুশোচনার হাহাকার আত্মবিলাপ কবিতায় বিধৃত হয়েছে। কবি এ অবাস্তব আশা ও কল্পনার পিছনে ছুটেছেন। কবি এক অবাস্তব আশা ও কল্পনার পিছনে ছুটেছেন, কিন্তু সে আশা জগতে কঠিন বাস্তবতার সাথে মেলেনি। কবি কল্পনা ও আশা ব্যর্থতাকে পর্যবসিত হয়েছে, কারণ অসাধারণ হওয়া সত্ত্বেও তিনি মাতৃভূমি ও মাতৃভাষাকে উপেক্ষা করে বিদেশে ভাষায় কাব্য রচনা করে ঐশ্বর্য খ্যাতির অধিকারী হতে চেয়েছিলেন, আর এজন্যই তিনি ব্যর্থ হয়েছেন। মানে নিজে নিজে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন, এ কারণে কবি কিন্তু ব্যর্থ হয়েছেন, আর সেই ব্যর্থতা তাকে আজীবন কুরে কুরে খেয়েছে। কবির এই আত্মবিলাপেই আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। মানে কবি যে বিভিন্ন পদে পদে ব্যর্থ হয়েছেন, সব ক্ষেত্রে যে কবি ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে কবি এই কবিতাটায় তুলে ধরেছেন। আশার কুহক জলে আবদ্ধ হয়ে মানুষ প্রতারিত হয়। মানে মানুষ আশার আলো দেখে সেখান থেকে মূলত প্রতারিত হয়। কবির জীবনেও সেটি ঘটেছে। এই ছলনাময়ী আশার ফাঁদে পড়ে কবি জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছেন। যশোলোভের আশায় কবিতার জীবন ক্ষত বিক্ষত। যশোলোভ মানে হচ্ছে খ্যাতি লাভের জন্য তার জীবন একেবারে ব্যর্থ হয়েছে। আশার কুহকে পড়ে কবি প্রতি মুহূর্তে শক্তিহীন হলেও কবিতার আশা সহজে কাটেনি। জীবন বাস্তবতার নিপীড়নে ধুকরে ধুকরে কবি উপলব্ধি করেছেন যৌবনের সোনালী আলো কতদিনই বা থাকবে। জীবন তো দুর্বাঘাসের শিশির বিন্দুর মতো কিংবা পানির বুদ্ধির মতো ক্ষণস্থায়ী, তবু আশার কুহক থেকে মানুষ মুক্তি পায় না। কবি জানেন রাতের মধুর স্বপ্ন প্রকৃত সুখ পাওয়া যায় না, অর্থাৎ এই মধুর স্বপ্নের কবি কিন্তু কখনোই পেতে পারে না। স্বপ্ন ভেঙে গেলে তারা হতাশ হয়, তারা কখনোই প্রকৃত সুখী হতে পারে না। কবি নিজে পারেননি, কবি আজীবন সুখের চিন্তা করেও দুঃখ শুধু বাড়িয়ে তুলেছেন। আশার কুহকে ডুবে থেকে বিদেশে অনাহারে অনিদ্রায় দিন কাটিয়েছেন। যশোলোভের আশায় কবি জীবন ক্ষত বিখ্যাত, যেটা বলতেছিলাম তার হচ্ছে একদম ক্ষত বিক্ষত হয়ে গেছেন কবি। তবু তবু কবি কিন্তু আশার আলো দেখছেন। তৃষ্ণার্থ একটু খেয়াল করুন, আমরা বাকি কবিতারা যা যা বলেছেন আমরা সবকিছু তোমাদেরকে তুলে ধরতেছি, ঠিক আছে? তৃষ্ণার্ত মরুযাত্রী যেমন মরীচিকার পিছনে ছুটে অনার্থ প্রাণ হারায়, কবিও মান যশ প্রতিপত্তি লোভের আশায় ছুটে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। জীবনযুদ্ধে অপরাজিত কবি নিজে মনকে প্রশ্ন করেছেন, কবে তার মন জেগে উঠবে? মানুষ ভালোবেসে সুখী হতে চায়, কিন্তু সে সুখে সবাই কি সুখী হয়? মানুষ ভালোবেসে সুখী হতে চায়, সেই সুখ কি সবাই হতে পারে? কবি জীবনের অভিজ্ঞতা
দিয়ে বুঝিয়েছেন, সুখী হতে চাইলে সুখী হওয়া যায় না, তার জন্য চাই সাধনা ও নির্লোভ মন। আগুনের লেলিহান শিখায় আকৃষ্ট হয়ে পতঙ্গ যেমন ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করে, তেমনি কবির লোভাভূত মনোপ্রেমের ফাঁদে আটকে পড়েছিল, যার পরিণতি শুধু হতাশা ও এক বুক দীর্ঘশ্বাস। মানে প্রেমের ব্যর্থ হওয়াতেই কবি কিন্তু গুরুত্বটা এখানে পেয়েছে। আত্মবিলাপ কবিতায় কবির যে দীর্ঘশ্বাসটাই প্রতিধ্বনিত হয়েছে, মানুষের স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষার শেষ নেই। এই আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে সে মহাবিষ্টের মতো ছুটে চলে আসার কাঙ্ক্ষিত বস্তুটির সন্ধানে। এভাবে সে নিজের জীবনকে বিলম্বিত করে। পদ্মফুল তুলিতে যেমন তার কাটায় হাত রক্তাক্ত হয়, সাপের মাথায় মণি সংগ্রহ করতে গেলে যেমন তার তীব্র সবল খেতে হয়, কবির অবস্থাও হয়েছে তাই। যশ মান প্রতিপত্তির পিছনে ছুটতে গিয়ে কবি জীবন যৌবন নিঃশেষ করেছেন। মুক্ত লাভের আশায় অতল সাগরে ডুব দিয়ে ধীরে যেমন নিজের মূল্যবান স্বপ্ন জীবনটাকে হারিয়ে ফেলে কবি, তেমনি তার মহামূল্যবান জীবনটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন যশ প্রতিপত্তি অর্জন করতে গিয়ে। ঈর্ষা বা পরশ্রী কাতরতার বিষে জর্জরিত কবি তার দহন অনুভব করেছেন। দিনের পর দিন অনাহারে অনিদ্রায় থেকে কেবল হতাশার আগুনে পুড়ে মরেছেন। আত্মবিলাপ কবিতায় কবি এ অন্তর্দহন অনুশোচনের সুখ ধ্বনিত হয়েছে। তাহলে আমরা যে আত্মবিলাপ কবিতাটার পুরো মূলভাবটা পড়ে যে অংশটা সহজে বুঝতে পেলাম, কবিতাটা পড়ে এখানে সহজ হয় কবি যে সারা জীবনে ইনি মূলত যে কাজটাই করতে গেছেন সেখানে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থ অনুশোচনা হয়ে তিনি এই কবিতাটায় মূলত তার সেই ব্যর্থতার মূল ভাবগুলো কিন্তু তুলে ধরেছেন। ঠিক আছে, এখন আমরা সাজেশনে চলে যাব। আমাদের যে সাজেশন রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি, এক এক করে যেহেতু পড়ব। সুপার যে সাজেশনটা রয়েছে আমাদের ইনকোর্স টেস্ট পরীক্ষার জন্য, তো আমরা এই সাজেশনটা একটু খেয়াল করব। আত্মবিলাপ থেকে যেটা নিয়েছি আমি 2021 সালের 2 এবং 10, 18 সালের 2 নাম্বার, 18 সালের ক, 17 সালের ক এবং 16 সালের ক, মানে অল্প কিছু প্রশ্ন উল্লেখ করে দিয়েছি শুধু A+ পাওয়ার জন্য, বাট আমরা এখান থেকে সমস্ত অংশটাই দেখব। ঠিক আছে, তো শুরুতে আমরা খ বিভাগের যে পার্ট বি রয়েছে সে অংশের প্রশ্নগুলো এখন দেখার চেষ্টা করব। 1, আশার চলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে বলতে কবি কি বুঝিয়েছেন। এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। ঠিক আছে, আমরা সেই 19 সালের প্রশ্নটাই এখন দেখার চেষ্টা করব কবি কি বলেছেন। অথবা এখানে আরেকটি বলেছেন, আত্মবিলাপ কবিতায় কবির জীবনবোধের কি পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নটা বলা হয়েছিল কবির জীবনবোধে কি পরিচয় পাওয়া যায় লেখো। হ্যাঁ, অথবা এটা বলতে পারে যে উদ্ধৃত চরণগুলোতে প্রকাশিত কবির অনুশোচনাবোধ তুলে ধরো। অর্থাৎ এই আত্মবিলাস কবিতায় কবির যে অনুশোচনা হয়েছে সেই অনুশোচনাগুলোকে আমাদের তুলে ধরতে বলা হয়েছে। ঠিক আছে, তো তদ্রূপ আমরা কবিতার যে অংশগুলো পেয়েছি তা তুলে ধরবো। তোমরা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাও, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু রেডি আছি। ঠিক আছে, তো আমরা উত্তরটা দেখার চেষ্টা করি। আমরা লিখব ভূমিকা। আত্মবিলাপ কবি মাইকেল মধুসূদন দত্তের অন্যতম শ্রেষ্ঠ গীতি কবিতা। এ কবিতায় আশা নিরাশার দোলায় দুলতে দুলতে কবি জীবন কাঙ্ক্ষা কিভাবে নিঃশেষিত হয়েছে, কবির আয়ুষ্কাল কিভাবে ক্ষয় হয়েছে, এ প্রসঙ্গে জীবনবোধ উচ্ছ্বাসিত কবির অনুশোচনা উদ্ধৃত হয়েছে। অর্থাৎ যেটা আমরা বারবার বলেছিলাম যে ব্যর্থতা হয়েছেন, সেই ব্যর্থতার অংশগুলো থেকে কবি এই অংশগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে। কবির অনুশোচন বোধের স্বরূপ। আশা মানুষকে বাঁচিয়ে রাখে, জীবনের গতি সঞ্চার করে জীবনকে পরিচালনা করে। কবিও বড় আশা নিয়ে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, যে অনেক বড় আশা নিয়ে
জীবন সংগ্রামে পতিত হয়েছেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ, তাই পর্যবসিত হয়েছে। কবিতার কোনো আশাই জীবনে পূর্ণ হয়নি, আশা তার সাথে ছলনা করেছে। কবি কবির জীবন ও সাধনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কবি চেয়েছেন জীবনের অনেক বড় হতে, বিশ্বের বুকে পরিচিত হতে। এজন্য তিনি নিজের ধর্মকে ত্যাগ করেছিলেন। ফলে তিনি স্বজনদের রোষানলে পড়েন। পৈতৃক সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হন। জীবনের হিসাব মিলাতে গিয়ে অনুতাপে দগ্ধ হয়েছে কবির হৃদয়। ধন, মান, ঐশ্বর্য, দাম্পত্য, প্রণয়, খ্যাতি, যশোলোভের দুর্মর বাসনায় ভর তিনি দিশেহারা হয়েছেন। স্বপ্ন, স্বধর্ম, স্বদেশ ছেড়ে মরীচিকার পিছনে ছোটার মতোই বিদেশে গিয়ে প্রতারিত হয়েছেন বারবার। কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছেন। তার এ জীবন ব্যর্থতার দুঃখ বেদনার বুকে চাপা দিতে রাখতে পারছেন না বিধায় কবি বুক পেটে ব্যথা ও অনুশোচনা প্রকাশের বিলাপ অনুরচিত হচ্ছে। এ বিলাপ কবির আত্মবিলাপ। তাহলে আমরা আত্মবিলাপ কবিতায় এই প্রশ্নের উত্তর পড়লেও কিন্তু আমরা বুঝতে পারি যে আত্মবিলাপ যে কবিতাটার অংশ হয়েছে সেটা থেকেও কিন্তু আমরা এই অংশটা বুঝতে পেরেছি। এরপর উপসংহার হচ্ছে, পরিশেষে বলা যায় কবির আশা ছিল জগতের অক্ষয় খ্যাতি অর্জন করবেন, ধনে মানে জ্ঞানে প্রতিষ্ঠায় সর্বজন গণ্য হবে। কিন্তু সেই আশা নির্বোধ ব্যর্থতার বালুচরে হারিয়ে কবি এখন নিঃস্ব। কবির ব্যর্থ জীবনের বেদনায় বাণী রূপে পড়েছেন আলোচ্য চরণগুলোতে। যে চরণগুলো বলা হয়েছে সেখানে এই অংশগুলো মূলত ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, আশা করব আপনারা এই অংশগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অংশ এক এক করে তুলে ধরব। এরপরে 2021 সালে আরেকটি প্রশ্ন ছিল, দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশায় নেশা ছুটিল না, একই দায় ব্যাখ্যা করো। অথবা কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনে কি পরিণতি ঘটিয়েছিল ব্যাখ্যা করো। অর্থাৎ কবির যে উচ্চাকাঙ্ক্ষা হয়েছিল সেটা কি ধরনের হয়েছিল সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হচ্ছে। চলো আমরা দেখে নিচ্ছি। তো আমরা ভূমিকা লিখব। জীবন যুদ্ধে পরাজিত কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা কিভাবে তাকে প্রতারিত পরাজিত করেছে সে সম্পর্কে আলোচ্য চরণগুলোর মাধ্যমে আলোকপাত হয়েছে। কবির পরিণতি। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, আশা আকাঙ্ক্ষা জীবনের গতি সঞ্চার করে, জীবনকে পরিচালিত করে, এগিয়ে নিয়ে যায় অভীষ্ট লক্ষ্যের পানে। তাই আশা ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। কিন্তু উচ্চাশা অনেক সময় বুমেরাং হয়ে দেখা দেয় জীবনের পটভূমিতে। অধিক আশার ছলনায় পড়ে মানুষের জীবনে স্বাভাবিক গতিধারা ব্যাহত হয়। সে আহার নিদ্রা ক্লান্তির কথা ভুলে যায়। আশা নামক মরীচিকার পিছনে ঘুরতে ঘুরতে সে নিজের জীবনের মূল্যবান সময়কে সঠিকভাবে পরিহার করতে পারে না। হীনবল হয়ে অতি দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয়। এরপর সে আশা ত্যাগ করতে পারে না। কবি মাইকেল মধুসূদন দত্ত জীবনের অনেক আশা করেছিলেন অনেক বড় কবি হতে। পাশ্চাত্য কবি হোমার, ভার্জিল, দান্তের, শেক্সপিয়রের মতো খ্যাতিমান হতে, আর এজন্যই তিনি পাড়ি জমিয়েছিলেন বিদেশে। কিন্তু কবির আশা শেষ পর্যন্ত নিরাশায় পর্যবসিত হয়। সে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নিজ দেশ, স্বজন, মাতৃভাষাকে অবজ্ঞা করেছিলেন, সেই আকাঙ্ক্ষা তার পূর্ণ হয়নি। মাঝখানে জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করেছেন। এখন ক্রমেই তিনি আয়ুহীন, বলহীন মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। জীবন এ বাস্তব উপলব্ধির আলোচ্য চরণে প্রকাশ পেয়েছে। উপসংহারে আমরা বলবো, পরিশেষে বলা যায় যে জীবনের উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় তার জীবনকে নিষ্ফল করে দেয়, দায়িত্বের দিকে নিয়ে যায়। এর জন্য জীবনের পূর্ণতা লাভের পরিবর্তে শূন্যতা নিমজ্জিত হয়। সো এই অংশগুলো তোমরা একবার দুইবার পড়লে অনায়াসে কিন্তু লিখতে পারবে। এরপর 3 নম্বর কোশ্চেন। নিশার স্বজন স্বপন সুখে, সুখী যে কি সুখ তার, জাগে যে কাঁদিতে, কবিতার
কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? উদ্ধৃত চরণগুলোকে কি প্রকাশ করেছেন ব্যাখ্যা করো। নিশার শ্রবণ সুখে সুখী যে কি সুখ তার। তো এই অংশগুলো আমরা এখন এই কবিতার যে অংশটি বলেছেন সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তো তোমাদের কারো যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে আত্মবিলাপ আত্ম অনুশোচনায় জর্জরিত কবি মাইকেল মধুসূদন দত্ত জীবনের অবাস্তব স্বপ্ন কিভাবে তাকে কাঁদিয়েছে সেই প্রসঙ্গে আত্মবিলাপ কবিতায় এই চরণগুলো অবতারণা করেছেন। এ প্রসঙ্গে উক্তিটি করেছেন। ঠিক আছে, কি সত্যি? আত্ম অনুশোচনায় জর্জরিত কবি মাইকেল মধুসূদন দত্ত অবাস্তব স্বপ্নকে কিভাবে তাকে কাঁদিয়েছে সেই প্রসঙ্গে আত্মবিলাপ যে কবিতায় এ চরণগুলো অবতারণা করেছেন। জীবনের চলমান আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, তাই মানুষ আশাবাদী। আশার ভেলায় চড়ে যে জীবন সমুদ্র পাড়ি দিয়ে যায়, আশাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আশাকে জীবনের অন্যতম নির্মাতা বলা যায়। অথচ যে আশা তার ছলনা জাল বিস্তার করে কবিকে প্রতারণা করেছে, আশার ছলনায় ভুলে কবি কিছুই অর্জন করতে পারেনি। রাতে যে স্বপ্ন নিয়ে মানুষ নিজেকে সুখী মনে করে, সেই সুখ কখনোই তার বাস্তব জীবনের আনন্দ দিতে পারে না। স্বপ্ন ভঙ্গের পর সেই রেশ তার চোখের অশ্রু বন্যা বয়ে নিয়ে আসে, কারণ স্বপ্নই স্বপ্ন। স্বপ্ন ও বাস্তবতার মাঝে রয়েছে প্রত্যাশা ও প্রাপ্তির দেয়াল। স্বপ্ন থেকে বাস্তব রাস্তায় যে স্বপ্ন চারি তখন হতাশায় হাহাকারে গুমরে মরে। কবির জীবনের এই চিত্রনাট্য অভিনীত হয়েছে জীবনের যশ ও প্রতিবিত্ত লাভের স্বপ্ন নিয়ে, এক কথায় অন্ধ করে দিয়েছিল তাকে। উচ্চাকাঙ্ক্ষার পিছনে ঘুরতে ঘুরতে তিনি জীবনের ক্লান্ত শ্লান্ত অবসন্ন। জীবন যৌবন ধন মান আজ নিরাশার আগুনে বশীভূত। আশার কুহক জালে আবদ্ধ হয়ে কবি এখন নিঃস্ব ও রিক্ত। উপসংহার পরিশেষে বলা যায় যে আশা মানুষের বেঁচে থাকার প্রেরণার উচ্চাশা জীবনের অমঙ্গল ডেকে আনে, এমনকি জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। ওকে, এরপরে হচ্ছে আমরা পরে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ক্ষণপনা প্রভা দানে বাড়ায় মাত্র আধার, পথিকে ধাতিতে উদ্ধৃত তে কবি কি আলোচনা করেছেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো এখানে কবি কি বুঝিয়েছেন চলো আমরা ব্যাখ্যা করি। ক্ষণপ্রাণ প্রভা দানে বাড়ায় মাত্র আধার, পথিকে ধাতিতে, এই অংশগুলোতে কবি কি বুঝিয়েছেন আমরা এখন ব্যাখ্যা করব। প্রভা দানে বাড়ায় মাত্র আধার, পথিকে ধাতিতে। সো এই অংশগুলো আমরা এখন ব্যাখ্যা করি। তাহলে বলা হচ্ছে ভূমিকা আধুনিক বাংলা কাব্য কবিতায় সার্থক দিক নির্দেশক মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ গীত কবিতা হচ্ছে আত্মবিলাপ। এ কবিতায় কবি আত্মভূতি ও আত্ম অনুশোচনা উপস্থাপিত হয়েছে। আশার ছলনায় পড়ে মানুষের জীবন কিভাবে ব্যথিত ও পর্যবসিত হয় সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আশার ছলনার পরিণতি কি সেটা আমরা এখন জানবো। তো তোমরা যারা যে এখান থেকে আমাদের লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কোথায় থেকে তোমরা আমাদের লাইভটা করছো, কোথায় থেকে আমাদের লাইভটি দেখছো আমরা সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিব। প্রশ্ন করে আমরা তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিব, ঠিক আছে? আশার তরিতে ভাসমান মানব জীবন, আশার সাধনার পথ ধরে সফলতা সুবানে উন্নীত হতে নিরন্তর সহায়তা করে চলে, কিন্তু কবির জীবনে আশা নিয়ে এসেছে ধ্বংসের বার্তা। কেননা কবি জীবনভর আশার মরীচিকার পিছনে ছুটে বেরিয়েছেন। কবিও চেয়েছেন ধনে মানে প্রতিপিত্রকে অসীম গৌরবের অধিকারী হতে। অনেক বড় হয় আশা তিনি, সমাজ সংস্কার স্বজন স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আশার কুহক জালে পড়ে তিনি জীবনের মহামূল্যবান সময় হেলায় হারিয়েছেন। জীবনে তিনি কিছুই লাভ করতে পারেননি, কারণ রাতের স্বপ্ন সুখে যে নিজের সুখী মনে করে সে ব্যক্তি মোটেই সুখী নন। সে জেগে থেকে শুধু ক্রন্দন
ক্রন্দন লাভের জন্য। বিদ্যুৎ চমকানোর সময় যে ক্ষণিকের আলো দেখা দেয়, সে আলো পথিকের চোখ ধাঁধিয়ে দেয়, অন্ধকারে আরো অসহনীয় করে তোলে, যার জন্য পথিকের পথ চলা আরো দুরূহ করে পড়ে। সেই আলোতে পথিক কখনোই গন্তব্য পৌঁছাতে পারে না। আশাও তেমনি কবির জীবনে বিদ্যুতের মতো ঝলক দিয়ে নিশিম অন্ধকারে নিক্ষেপ করেছে। কবি সেই তিক্ত অভিজ্ঞতাকে অনুশোচনা থেকে আলোচ্য উক্তিতে করেছেন। উপসংহার পরিশেষে বলা যায়, আশা মানুষকে ক্ষণিকের জন্য উদ্দীপিত করলেও পরিণামের জীবন হয় ব্যর্থতা ও হতাশাপূর্ণ। সেই ব্যর্থ জীবনে করুণ আর্থিক আলোচ্য চরণে প্রতিকৃত হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে? প্রেমের নিগর গড়ি পরিলি চরণে সাধে, কি ফল লাভিলি? কবির এরূপ উক্তিটির কারণ কি? প্রেমের নিগর গড়ি পরিলি চরণে সাধে, কি ফল লাভিলি? কবির এরূপ উক্তিটির ব্যাখ্যা করতে বলা হচ্ছে। চলো আমরা এই অংশটা এখন ব্যাখ্যা করব। কবির উপযুক্ত অনুভূতিটি কি এখানে বুঝিয়েছেন। আধুনিক বাংলা কবিতায় সার্থক দিক নির্দেশক মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ গীতি কবিতা হচ্ছে আত্মবিলাপ। এ কবিতায় কবির আত্মানুভূতি ও আত্ম অনুচেতনা উপস্থাপিত হয়েছে। প্রেমের শৃঙ্খলে আবদ্ধ হয়ে ব্যর্থ হলে জীবন অর্থহীন মনে হয়। কবি জীবনের প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে আলোচ্য হতাশাপূর্ণ চরণটি অবতারণা করেছেন। কবি যে কারণে উক্তিটি করেছেন সেই ব্যাখ্যাটা আমরা এখন দেখতে চলেছি। তাহলে আমরা একটু অপেক্ষা করা, তোমরা যারা আমাদেরকে মেসেজ করতেছো একটু অপেক্ষা করো, আমরা তোমাদের সকল মেসেজের রিপ্লাই গুলো করব, ঠিক আছে? তো আমরা একটু অপেক্ষা করতেছি। তোমরা এই আমাদের যে সাজেশনটি রয়েছে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? কোনো প্রশ্ন জানার থেকে প্রশ্ন করো, আমরা এক এক করে তোমাদের সব কিছুই করব, ঠিক আছে? প্রত্যেকটা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সকল কিছু প্রবাহিত করব, ঠিক আছে? একটু জাস্ট আমাকে সময় দাও, আমরা এক এক করে সব জিনিসগুলোই আমরা তোমাদেরকে ব্যাখ্যা দান করব, ঠিক আছে? আমি এখান থেকে যে কবিতার যে প্রত্যেকটা চরণ অংশটি রয়েছে সেটাই এক এক করে কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো পড়লেই ইনশাআল্লাহ তোমাদের আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আমরা যে অংশগুলো আমি তোমাদেরকে তুলে ধরতেছি এগুলো পড়লে এনাফ, ঠিক আছে? তো যেমনি তোমাদের কবিতা থেকে প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে। তার শুধু আমার সাথে রিডিং পড়াগুলো তোমরা পড়ে যাবা, ঠিক আছে? মানব জীবনে আশা তীরের মতো। জীবন নদীর প্রবাহের আশায় তরিতে ভাসতে ভাসতে মানুষ তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়। স্বপ্ন রঙিন জীবনের আয়োজনে প্রেমের পরাগ পথে আকাঙ্ক্ষার দ্বীপ প্রজ্বলিত হয়। কিন্তু প্রেমের সার্থক পরিণতি বিরহ বেদনা, শুরু যার কামনা শেষ তার বেদনায়। তবুও যে পথে মানুষ চলন্ত অগ্নিশিখায় প্লগ সম ঝাঁপিয়ে পড়ে, অবুঝ হৃদয়ের নির্ভাবনা শুধু সুখের পরশা সাজাতে চায়। কিন্তু যে পথ কাঁটায় ভরা, সুখের ঘরে দুঃখের অনল সে পথে স্বাভাবিক উপহার। কবি জীবনের এই ধরনের সমস্যা ঘটেছে। জীবনের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে গিয়ে প্রথমে তিনি রেবেকাকে বিয়ে করেন। 7 বছরের মাথায় তার বিচ্ছেদ ঘটে, অর্থাৎ রেবেকার সাথে তার প্রথম বিয়ে হয়, দ্বিতীয় বিয়ে করেন কিন্তু
হেনরিয়েটাকে তিনি জীবন সঙ্গী করেন, দ্বিতীয় বিবাহ করেন। হ্যাঁ, দাম্পত্য জীবনে প্রশান্তি তার চিত্তকে চিরকাল তৃপ্তি দিতে পারত বলে মনে হয় না। জীবনের এই অতৃপ্তি প্রকাশ পেয়েছে আত্মবিলাপ কবিতার আলোচ্য অংশে। তো উপসংহারে আমরা বলবো, পরিশেষে বলা যায় যে প্রেম মানুষের জীবনে রঙে রঙে ভরিয়ে দেয়, আবার এই প্রেম আশার কুহু জালে মানুষের জীবনকে জড়িয়ে হতাশার সাগরে নিমজ্জিত হয়। তবুও মানুষ আশার কুলকে বিসর্জন দেয় আপন মনে। আলোচ্য চরণে সেই ভাবটি প্রকাশিত হয়েছে। সো আজান শেষে আমি পরের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেটা আলোচনা করব। তো আজানের বিরতির পর আমরা আবারও চলে আসলাম আমাদের লাইভ ক্লাসে। তো প্রশ্ন নাম্বার হচ্ছে 6। পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি অবোধ হায়, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। এবেরে পরাণ কাঁদে। সো এতটুকু বলতে কবি আসলে কি বুঝিয়েছেন, অর্থাৎ তার কি অনুভূতি হয়েছে কবির, তো সেটা ব্যাখ্যা আমরা এখন করব। তো শুরুতে ভূমিকা লিখব। কবিতার জীবন ও প্রেমকে খুব একটা ইতিবাচক ভূমিকা উপভোগ করতে পারেননি। সেই সমজ্বালা আলোচ্য চরণের মাধ্যমে প্রকাশ করার প্রয়াস পেয়েছে এই কবিতায়। যা প্রকাশ পেয়েছে, কবি মাইকেল মধুসূদন আপন জীবনের আশার পিছনে ছুটে ছুটে ক্লান্ত ও হতাশাগ্রস্ত। প্রেমের ক্ষেত্রেও তিনি সার্থক ছিলেন না। প্রেমের সময়ও তিনি কিন্তু প্রেম করে ব্যর্থ হয়েছেন। মানুষ নিজের জীবনে সুখ ঐশ্বর্যের পরিপূর্ণ করার জন্য সারা জীবন সংগ্রাম করে। সুখ শান্তি প্রত্যাশায় সে জীবনের অনেক মূল্যবান সময় হারায়। কিন্তু সে সুখ সব সময় মানুষের কাছে ধরা দেয় না। সুখের আশা অনেক সময় নিরাশায় পর্যাসিত হয়। কবিও জীবনের আশা নামক সোনার হরিণের পিছনে ছুটে বেরিয়েছেন। তিনি জীবনের অসামান্য খ্যাতি চেয়েছিলেন, আর চেয়েছিলেন নারীর প্রেম, ভালোবাসা, অর্থ, যশ, প্রতিপত্তি। কিন্তু শেষ পর্যন্ত আলোক শিখার ঝলকানিতে আকৃষ্ট হয়ে পতঙ্গ সে আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে। কবিও আশার আগুনে ঝাঁপিয়ে পড়েছিলেন অবাধের মতো, যার ফলে জীবনের মূল্যবান সময়টুকু হারিয়ে কবি মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছেন। এই উপলব্ধি কবি তিনি আলোচ্য অংশে রচনা করেছেন। এর উপসংহার হিসেবে আমরা বলবো যে জীবনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগ আকুলতাকে পাশে রেখে নানা রকম চিন্তা করে বিচার বিশ্লেষণ করে সামনে এগোনো উচিত। অন্যথায় হতাশায় সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ যে কোনো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই অবাধ চিন্তা ভাবনা করেই কিন্তু নিতে হবে।
না হলে বিপদে পড়তে হবে। এই অংশগুলোই হচ্ছে কবি কিন্তু ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, তাহলে আমরা পরে 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এটা 2017 সালের প্রশ্ন। নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিষজ্বালা ভুলিবি মন কেমনে, সার্থক চরণগুলোতে কি ফুটে উঠেছে। এই কবিতাগুলো, নারিলি হরিতে মণি দংশিলি কেবল ফণি, এ বিষম বিষজ্বালা ভুলিবি মন কেমনে। তো কবিতায় কি বলেছেন, আমরা শুরুতে ভূমিকা লিখব। তো ভূমিকাতে যে অংশগুলো থাকবে, আলোচ্য অংশের আশাতাড়িত কবিতার ব্যর্থতা, যন্ত্রণা ও তিক্ত বিষাদ আত্মিক কাব্যিক বর্ণনার চমৎকার ভাবে ফুটে উঠেছে। তো চরণগুলোতে কি ফুটে উঠেছে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। মানুষ নিজের মানুষ নিজের জীবনকে সুখে ও ঐশ্বর্যে পরিপূর্ণ করার জন্য আজীবন চেষ্টা করে। সুখ ও শান্তির তাড়নায় সে বুকের মধ্যে গড়ে তোলে আশার বসতি। কবিও অর্থলোভের বশবশী হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন অর্ধাহারে, অনাহারে দিন কাটিয়েছেন। কবি ভেবেছিলেন সেখানে গিয়ে তার কাব্যের সমাদর বৃদ্ধি পাবে। তাই কবি মনের আশা সফলতা করার কুহ কাহিনী আলোচনার প্রলোভনে পড়েছেন। আশা ও তাকে কেবল প্রতারণা করেছে। আশা পূরণ না হওয়ার ব্যর্থতা কবির মন বিষিয়ে উঠেছে। ব্যর্থতার দুঃখে কবি কাঁদছেন। ব্যর্থতায় অর্থ অন্বেষণে ও মনের স্বাদ কামনা পূরণকল্পে কবি সব চেষ্টাই করেছেন। কমল তুলিতে গিয়ে যেমন হাত পদ্ম ফুল কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়, তেমনি কবির অন্তঃকরণও ক্ষত বিক্ষত হয়েছে। বিষাক্ত সাপের মাথার ফণি পাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালে তেমন সাপের দংশন অনিবার্য, তেমনি নাম যশ প্রতিপত্ত নামক মণি পেতে গিয়ে মহাকালের দংশনে বিষে নীল কবির আলোচ্য চরণগুলোতে অবতারণা প্রকাশ করেছেন। পরিশেষে আমরা বলতে পারি, আশার কুহক জালে জড়িয়ে কবি যে অন্তর্যন্ত্রণায় নিমজ্জিত হয়েছেন সেখানে সেই ভাবই উপস্থাপিত হয়েছে। তো আশা করি তোমরা অংশটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি পরের প্রশ্নটিতে। মুকুতা ফলের লোভে ডুবে রে অতল জলে যতনে ধীর বর, শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জল তলে ফেলিস পামর। তো এই লাইনটাতে কবি কি বুঝিয়েছেন চলো আমরা এখন বোঝার চেষ্টা করি। ভূমিকা, বাংলা ভাষায় প্রথম সার্থক সাহিত্যিক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম শ্রেষ্ঠ গীত কবিতা আত্মবিলাপ। এ কবিতায় কবি খ্যাতির মোহে পড়ে জীবনের মহামূল্যবান সময়কে অবহেলা করে সর্বশান্ত হয়ে অনুশোচনায় দম্ভীভূত হয়ে উদ্ধৃত চরণগুলো অবতারণা করেছেন। যে বিষয়ে অবতারণা করেছেন, কবিতার খ্যাতিমান হতে প্রতিপত্তিহীন হতে, এজন্য সে জীবনের অনেক কিছুই করে, কিন্তু প্রতিপত্তি অর্থ যশ ইত্যাদির পিছনে ছুটতে গিয়ে সে তার জীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, জীবনের সোনালী সময় হেলিয়ে ফেলে। কবি মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন খ্যাতিমান হতে, পৃথিবীর অন্যতম সেরা কবি হতে। এজন্য তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, স্বদেশ স্বভাষা আপন জগৎ সংসার অবহেলা করে পাড়ি জমিয়েছেন বিদেশে, কিন্তু তার সকল আশা প্রচেষ্টা স্বার্থ ব্যর্থ হয়ে যায়। বিদেশে ভূঁইয়ের অনাহারে অনিদ্রায় কাটতে হয়। ধীরব যেমন নিজের মহামূল্যবান জীবনকে তুচ্ছ করে সিন্ধুর অতল তলে ডুব দেয়া মণিমুক্তার লোভে বশবর্তী হয়ে ভুলে যায় সে সহস্র মণিমুক্তার চেয়ে জীবন অনেক মূল্যবান। কবি মধুসূদনও তেমনি খ্যাতি যশ প্রতিপত্তির পিছনে ছুটতে গিয়ে জীবনের মহামূল্যবান সময় নিঃশেষ করেছেন। জীবনের কোনো আশাই পূরণ হয়নি। আশা নামক কুহক জালে আবদ্ধ হয়ে যৌবনের সোনালী দিনগুলোকে হেলায় হারিয়েছেন। কবি চিত্তের এই অনুশোচনা থেকেই আলোচ্য চরণগুলো উচ্ছ্বাসিত হয়েছে। উপসংহার, পরিশেষে বলা যায় যে খ্যাতি লোভে অন্ধ হয়ে মানুষ ভুলে যায় সে কতটুকু পাওয়ার যোগ্য, আর সেই
তার ভুল তার জীবনে নিয়ে আসে ভয়াবহ পরিণতি। কবি মাইকেল মধুসূদনও আশার কুহুক জালে আবদ্ধ হয়ে যে ভুলের পথে বাড়িয়েছেন সেই ব্যর্থ হয়ে অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন। তো এরপরে আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। ফিরি দিবি হারাধন কে তোরে অবাধ মন, হায় রে ভুলিবি কত আশায় কুহক চলে। সো এই লাইনগুলো আমাদের এখন ব্যাখ্যা করতে হবে। ফিরি দিবি হারাধন কে তোরে অবাধ মন, হায় রে ভুলিবি কত আশায় কুহুক জলে। এটা ব্যাখ্যা করো। আশার ছলনার জালে আটকা পড়ে কবি যে যন্ত্রণায় আগুন দগ্ধ হয়েছেন তার স্বরূপ উপলব্ধি হয়েছে আত্মবিলাপ কবিতায়। মানে এটা আমরা আগে থেকে কিন্তু পড়ে জানতে পেরেছি। আশার ছলনার জালে আটকা পড়েই মূলত কবি এই একদম যন্ত্রণায় নির্বাসিত হয়েছিলেন। কবি হৃদয় যন্ত্রণা স্বরূপ। মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, আশার ভেলায় চড়ে সে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, কিন্তু মানুষের সকল আশা সবসময় পূরণ নাও হতে পারে। কোনো কোনো সময় অতিরিক্ত আশা মানব জীবনের বুমেরাং হয়ে যায়, জীবনের ধ্বংসের বীজ রূপিত হয়ে উচ্চাশার পোষণের মাধ্যমে। অব্যাহত প্রচেষ্টার দ্বারা মানুষের সকল আশা পূরণ হয় না। নিয়তিতাড়িত মানব জীবনে এটাই চরম ট্র্যাজেডি। তবুও আশা নামক মরীচিকার পিছনে মানুষের ছুটে চলার বিরাম নেই। কবিও একদিন আশার ছলনায় ভুলে পৃথিবী ছুটে বেরিয়েছেন। তিনি চেয়েছেন অনেক বড় হতে, অর্থ, যশ, প্রতিপত্তি, খ্যাতি সবকিছু তিনি অনেক বেশি মাত্রায় চেয়েছিলেন। বিদেশে পাড়ি জমিয়েছিলেন আপন জন্মভূমি, আপন ধর্ম, আপন ভাষাকে অবহেলা করে। কবির আশা নিরাশায় পর্যবসিত হয়েছে। ডুবুরি যেমন নিজের জীবনকে মূল্য দিতে গিয়ে রত্নের লোভে সিন্ধুর অতল জলে ডুব দেয়, কবিও তেমনি নিজের মহামূল্যবান জীবনটাকে মূল্যায়ন না করে খ্যাতির মোহে ছুটে বেরিয়েছেন। আশার কুহুক জালে পড়ে তিনি আজ সর্বশান্ত। তার এই উপলব্ধির আলোচ্য চরণে উপস্থাপিত হয়েছে। পরিশেষে বলা যায়, আশা মানুষকে ছলনায় প্রবঞ্চিত করে নিরাশার সাগরে নিমজ্জিত করে। কবি সেই সাগরের ডুবে জীবনের চরম সত্যকে উপলব্ধি করেছেন। আলোচ্য কবিতায় তার নির্যাস সংঘটিত হয়েছে। তো আমরা এখন খ বিভাগের 9টা প্রশ্ন যেটা দিয়েছি তা শেষ হয়ে গেল। এখন আমরা খ বিভাগের গ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। 9-4 আচ্ছা, একজনের একটু রিসার্চটা দেয়। ওকে, এখন আমরা যে প্রশ্নটি সলভ করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবন সাহিত্য সম্পর্কে একটি মনোজ্ঞ রচনা করো। তার জীবন সাহিত্য সম্পর্কে একটি মনোজ্ঞ রচনা করতে হবে আমাদের আজকের এই কবিতার মাধ্যমে। তো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো, সো প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা একটু ভালো করে স্টাডি করো, ইনশাআল্লাহ তোমরা এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসে না কেন উত্তর করতে পারবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বলা হচ্ছে প্রশ্নটা কি, মাইকেল মধুসূদন দত্তের জীবন সাহিত্য সম্পর্কে একটা আলোচনা করতে হবে। অথবা প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের রেনেসাঁসের কবি মাইকেল মধুসূদনকে সমালোচকের মন্তব্যের মতামত দিতে হবে। অথবা কোশ্চেনটি হচ্ছে প্রতিভার অবদানে বাংলা ভাষা ও সাহিত্যের ভাব ও যথার্থ আধুনিকতার অধিকারী হয়, এ মন্তব্যটি ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা শুরু করে নিচ্ছি। ভূমিকা। বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি যে কালে জন্মিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সেকালের গৌরব অনেক। বাংলা রেনেসাঁসের
সার্থক প্রতিনিধি মধুসূদন দত্ত। নবযুগের উল্লাস, বেদনা ও সীমাবদ্ধতার সর্বাধিক প্রতিফলন তার কাব্য রচনায়। নতুন মানবতায় তিনি মুক্তির দাতা। মধ্যযুগের অন্ধতম সাগর গর্ভ থেকে আলোক উজ্জ্বল নতুন পৃথিবীতে পদার্পণ তারই পদচিহ্ন ধরে। বাংলা সাহিত্যের কালবদল ও জাতবদলের পুরোধায় তিনি। তিনি একটা বিশিষ্ট যুগ। তিনি একাই একটা বিশিষ্ট যুগ হিসাবে আলোচনা করা হয়। তো আমরা চলে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের খুবই জীবন এবং সৃষ্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট অংশ এগুলো। তো আশা করা যায় এগুলো পড়লে তোমরা নিজের মতো করে উত্তর করতে পারবে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলায় কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন তৎকালীন প্রভাবশালী জমিদার এবং কলকাতার দেওয়ানি আদালতের একজন বিশিষ্ট আইনজীবী। মাতার নাম জাহ্নবী দেবী। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে 1833 সালে কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন এবং 1841 সালে তিনি এ কলেজে সিনিয়র বিভাগে প্রবেশ করেন। এ সময় বাংলা সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ জন্মে এবং তার অন্তর্মোহর ভার্জিল দত্তে এবং পিকাসোর প্রমুখ কবিদের মতো খ্যাতিমান হওয়ার আশঙ্কা জাগে। অর্থাৎ তিনি আসলে একজন তখনই মনে করেন যে আরো একজন উনি বড় কবি হওয়ার জন্য তার মনের মধ্যে একটা বাসনা কিন্তু সৃষ্টি হয়। সেটা করার জন্য এর পথ সুগম করতে তিনি 1843 সালে তিনি কি করেন? ধর্মান্তর ত্যাগ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তিনি হিন্দু কলেজ থেকে বিতাড়িত হন, কারণ তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। সেখান থেকে তিনি বিশপ কলেজে ভর্তি হন। ধর্মান্তরিত হওয়ার ফলে তার পিতা রাজনারায়ণ দত্তের আর্থিক সহায়তা বন্ধ করে দিলে ভাগ্য অন্বেষণে 1848 সালে তিনি মাদ্রাজে চলে যান। মানে যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন মাদ্রাজে চলে যান। তো সেখানে তিনি স্পেকটেটর, হিন্দু ক্রনিকল প্রভৃতি পত্রিকায় কাজ করেন। এ সময় তিনি সংস্কৃত, হিব্রু, ফরাসি, ইংরেজি, জার্মানি, ইতালিয়ান, তামিল, তেলেগু প্রভৃতি ভাষা শিখেন। টিমোথি পেনপোয়েম, ভালো করে খেয়াল করো এই নামটা, টিমোথি পেনথোয়েম ইংরেজিতে প্রবন্ধ লেখেন মাদ্রাস সার্কুলার, স্পেকটেটর পত্রিকায় প্রকাশ করেন। 1849 সালে ক্যাপটিভ লেডি কাব্য রচনা করেন। মাদ্রাজের অবস্থানকালে তিনি রেবেকা টমসন নামে এক ইংরেজ নারীকে বিয়ে করেন। এরপর 1856 সালে তিনি প্রথম যে 7 বছর পর কিন্তু এরপর ইনি কিন্তু 7 বছর পর আবার তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করেছিলেন, হেনরি এটাকে। পিতার মৃত্যুকালে কলকাতায় ফিরে গিয়ে তিনি কিছুদিন জুডিশিয়াল ক্লার্কের পদে কাজ করেন। বাংলা ভাষায় একাধিক ক্রমে নাটক, পত্রকাব্য, মহাকাব্য, প্রহসন, সনেট প্রভৃতি রচনা করেন এবং অমিত্রাকর ছন্দে প্রবর্তন করে তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন। রত্নাবলী নাটকের অভিনয় করে তিনি বাংলা ভাষায় নাটক রচনার সংকল্প করেন। মহাভারতের দেওয়ানি যযাতি উপাখ্যান অবলম্বন করে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা, যেটা 1858 সালে নাটক হিসাবে পরিচিত হয়। গ্রিক পুরাণ থেকে উপাখ্যান, এটা আমি কিন্তু কবি পরিচিতিতে রয়েছে, এটা পড়লে তোমরা কবি পরিচিতি থেকে লিখতে পারো। ঠিক আছে, আমি একটু জাস্ট এখানে স্ক্রল করতেছি, তোমরা এখান থেকে নিজেদের মতো করে এগুলো পড়ে নিবা। ঠিক আছে, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতায় সারমর্ম বা মূল ভাব তোমার নিজের ভাষায় তুলে ধরতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা তার যে মূল ভাবটা কি নিজের ভাষায় তুলে ধরবো। ভূমিকা: বাংলা সাহিত্যে রেনেসাঁর সার্থক প্রতিনিধি মাইকেল মধুসূদন দত্ত। নবযুগের উল্লাস, বেদনা ও সীমাবদ্ধতার সর্বাধিক গভীর প্রতিফলন তার কাব্য রচনায়। নতুন মানবতার তিনি
মুক্তিদাতা, মধ্যযুগের অন্ধ তমসাগর্ভ থেকে আলোক উজ্জ্বল নতুন পৃথিবীতে পদার্পণ, তারই পদচিহ্ন ধরে। বাংলা সাহিত্যের কালবদল, জাতবদল, পুরোধা তিনি একটা বিশিষ্ট যুগ। কবির আত্মকথন। আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মকথন অনেকখানি প্রকাশ পেয়েছেন। এ কবিতায় পরপর তিনটি স্তরকে কবি আপন কামনা, সাধনা, তিনটি লক্ষ্য এবং বিফলতার কথা বলে দুঃখ প্রকাশ করেছেন। প্রেমের নিগুড় ঘড়ি পড়িলি চরণে সাধে, কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা, লোভে তুই কালফাদে উড়িয়া পড়িলি, পতঙ্গে যে রঙ্গে খায় ধাইলি অবাধ হায়, না দেখিলি না শুনিলি রে বে পরাণ কাঁদে। অর্থলোভ ও যশ লাভে কবি মাইকেল মধুসূদন জীবনের দ্বিমুখী কামনা একসূত্রে বদ্ধ ছিলেন। তিনি উচ্চ স্তরের কবি খ্যাতি লাভের বাসনা ও সাধনা হোমার, ভার্জিল, দান্তে, শেক্সপিয়র, বাল্মীকি, কালিদাস যে প্রতিভার অধিকারী হন তার সমকক্ষতা লোভের জন্য তিনি উদ্গ্রীব। তবে তিনি বুঝতে পেরেছেন কাব্য প্রতিভায় অভিপ্রেত চূড়ান্ত সাফল্য নয়। ছলনার জালে আবদ্ধ কবি, তো তোমরা এই অংশটা দিয়ে দিবা। এরপরে মরীচিকার যে বিভ্রান্ত কবি রয়েছেন সেটা এখান থেকে এই অংশটাকে তোমরা তুলে দিবা, ঠিক আছে। তারপরে কবি মনের যে জিজ্ঞাসা রয়েছে তোমরা এখান থেকে এই পয়েন্টটাকে তুলে দিবা, ঠিক আছে, যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে। কবির ব্যর্থতার হাহাকার যে রয়েছে এই স্টেপটা থেকে তোমরা এই অংশটা লিখবা, জাস্ট আইডিয়া নিয়ে নিজেদের মতো করে লিখ। কত বিক্ষত কবি হৃদয়, তো এখান থেকে এই স্টেপটার জন্য তোমরা এটা দিয়ে নিবা। যশ ও লোভের আশা, সেটা এখান থেকে দিয়ে নিতে হবে। কবির উপলব্ধি, এখান থেকে এই স্টেপটা আমরা দিব। আর শেষে যে উপসংহারে বলবো, পরিশেষে বলা যায় আত্মবিলাপ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মরাত্মার এক প্রমাণ্য দলিল। কবির সমগ্র জীবনের সুদীর্ঘ ট্র্যাজেডি এ কবিতায় অভিব্যক্ত হয়েছে। এরপরে 12 নম্বর প্রশ্ন আসে, আত্মবিলাপ কবিতায় কবির নামকরণের সার্থকতা বিচার করো। সো এনার যে কবিতাটি লিখেছেন তার নামকরণের সার্থকতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক বিস্ময়কর জ্যোতিষ্ক। তিনি বাংলা সাহিত্যের যুগ প্রদর্শক কবি। তার হাতে আধুনিক বাংলা কবি পূর্ণতা পায়। বাংলা রেনেসাঁসের সার্থক প্রতিনিধি মধুসূদন সাহিত্য জগতের নতুন মানবতার মুক্তিদাতা। নবযুগের উল্লাস, বেদনা, সীমাবদ্ধতার সর্বাধিক প্রতিফলন তার কাব্য রচনায় পরিলক্ষিত হয়। বাংলা সাহিত্যে তারই পদচিহ্ন ধরে মধ্যযুগের অন্ধ তমসাগর্ভ থেকে আলোক উজ্জ্বল নতুন পৃথিবী পদার্পণ করে। বাংলা সাহিত্যের কাল বদল ও জাত বদলের পুরোধা তিনি। আত্মবিলাপ মধুসূদনের অন্যতম শ্রেষ্ঠ গীত কবিতা। আর নামকরণের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। সো নামকরণের গুরুত্ব আমরা বলবো, আর সাহিত্যের নামকরণ একটি আর্ট, একটি শিল্প। অর্থপূর্ণ একটি নামকরণে সেই সৃষ্টকর্মের বিষয়বস্তু ও কবি কাহিনী পাঠকের কাছে স্পষ্ট করে তুলতে পারে। ইংরেজি মনীষী ক্যাভেন্ডিশ বলেছেন, এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ, অর্থাৎ অতুল বৈভবের চেয়ে একটি সুন্দর নাম অধিক সুন্দর। নামকরণের মাঝেই কোনো সাহিত্য ও আত্মার কথা ব্যঙ্গময় হয়ে ওঠে। একবিঙ্গ জলের মধ্যে যেমন সমস্ত সূর্যটি প্রতিবিম্ব হয়, তেমনি একটি সার্থক নামের মাঝে সমস্ত শিল্পটাকে অবময় পরিদৃষ্ট হয়। বাংলা নামে থাকে বিন্দুর মাত্র গভীরতা। এজন্যই সাহিত্যিকগণ নামকরণের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। নামকরণের রীতি। নামকরণ একটি শিল্পগুণ, তাই এ শিল্প সৃষ্টিতে কতগুলো রীতি মেনে চলতে হয় এ ভাব বা বিষয়ের উপর ভিত্তি করে সাহিত্যের নামকরণ করা হয়। যেমন বিষয়বস্তুর উপর ভিত্তি করে, 2 অন্তর্নিহিত তাৎপর্যের উপর ভিত্তি করে, 3 রচনার মূল বক্তব্যের রূপকথের উপর নির্ভর করে, 4 রচনার প্রধান চরিত্র নাম অনুসারে, 5 স্থান কালের উপর ভিত্তি করে।
আত্মবিলাপ কবিতায় নামকরণ করা হয়েছে এর মূল বক্তব্যের উপর ভিত্তি করে। কবিতাটি কবির হতাশা, মর্মবেদনা ও কালন কালার্থিব গোপন ইত্যাদি প্রকাশ পেয়েছে। সো এরপরে সার্থকতা স্টেপটা আমাদের লিখতে হবে। আত্মবিলাপ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের অনুশোচনার এক অনুপম কাব্যচিত্র। কবি ধনে, মানে, জ্ঞানে, ঐশ্বর্যে, প্রতিপত্তি সত্ত্বে প্রতিষ্ঠায় অপরিসীম গৌরবের অধিকারী হয় কাঙ্ক্ষার তোমরা এই স্টেপটা পুরোটাই দিয়ে দিবা, ঠিক আছে? এগুলো আমি আর বললাম না, হ্যাঁ। এরপরে উপসংহার থেকে তোমরা দিয়ে নিবা। এরপরে 13 নম্বর প্রশ্ন, গীতি কবিতা কাকে বলে? গীতি কবিতা হিসেবে আত্মবিলাপের সার্থকতা সীমাবদ্ধতা বিচার করো। ঠিক আছে, এখান থেকে তোমরা ভূমিকা স্টেপটা দিবা। গীতি কবিতার যে অংশটা, এই অংশটা তোমরা দিবা, একটু পড়ে নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে? গীতি কবিতা হিসেবে আত্মবিলাপের সার্থকতা, এই স্টেপটা তোমরা এখান থেকে লিখে দিবা, ঠিক আছে? সো হয়ে গেল। এরপরে ছন্দ বাঞ্ছনা ও গীতি ধর্মিতা, তো এটা স্টেপটা তোমরা খালি স্টেপ নাম মনে রেখে নিজেদের মতো করে তোমরা লিখবে, ঠিক আছে? এরপরে উপসংহার দিয়ে শেষ। তারপর লাস্ট এই প্রশ্নটার কথা বলেছিলাম পরীক্ষা আসবে। মাইকেল মধুসূদন আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্ম বেদনা স্বরূপ সংক্ষেপে লেখো। তো কবির যে মর্ম বেদনা রয়েছে সেটা সংক্ষেপে লেখার কথা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? তো এটা সংক্ষেপে তোমাদের লিখতে হবে। যেমন ভূমিকা, বাংলা কাব্য সাহিত্যে নবযুগের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্য সাহিত্যের আধুনিক যুগ নির্মাতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবি মানুষের স্বরূপ প্রকাশকে একটি কবিতা আত্মবিলাপ। এ কবিতায় যন্ত্রণা পীড়িত কবি জীবনের ব্যর্থতা, হাহাকার, ধর্মশ্রী কবিতায় ধ্বনিত হয়েছে। যশ, প্রতিপত্তি, সুনামের আশায় কবি নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস তার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কবির এই ব্যর্থতার মর্মবেদনায় ছন্দবদ্ধ বাণী রূপ লাভ করেছে আত্মবিলাপ কবিতায়। আশা নিরাশার দোলানে দোলাচলে দোলান্যমান কবি। কবি তার সমস্ত জীবনে যা কিছু কামনা করেছেন তার সাধনা সামান্যই পেয়েছেন। অর্থ, যশ, প্রতিপত্ত, খ্যাতি প্রভৃতির পিছনে ছুটে বেরিয়েছেন, কিন্তু তার সামান্যই তিনি হাতে নাগালে পেয়েছেন। বিচিত্র আশার মরীচিকায় কবি বারবার বিভ্রান্ত হয়েছেন। তাই তিনি বলেছেন, আশার চলনে ভুলি কি ফল, লোভিনু হায় তাই ভাবি মনে। আশার অদম্যতা, জীবনে যেমন সত্য তেমনি মৃত্যু চিরন্তন। কবি অদম্য আশা তার আকাঙ্ক্ষার যশবশী হয়ে ক্ষণিকের জন্য হলেও মানুষ সেই সত্য ভুলে যায়। কবির আশার যশবতী হয়ে জীবনের সত্যকে ভুলেছেন। কালের প্রবাহে তার জীবন শক্তি ক্ষয় হয়ে গেছে। সময় পরিক্রমায় তার জীবন কাল সিন্ধুর পানে ধাবিত হয়েছে। সো এই প্রত্যেকটা অংশ এবার কবির মর্মবেদনার কারণ তোমরা এটা দিবা। কবির স্বপ্ন ও বাস্তবতার স্বরূপ, কবি খ্যাতি লোভের দুর্নিবার বাসনা দিয়ে শেষ করে দিবা, ঠিক আছে? এগুলো নিজের মতো করে কিন্তু লিখতে হবে। এগুলো কিন্তু সরাসরি কখনো কখনো আমার আসে না, বাট নিজের মতো করে লিখতে হয়, হ্যাঁ। আত্মবিলাপ কবিতা মাইকেল মধুসূদন দত্তের কবি মানসা আলোচনা করো। সো এখান থেকে আত্মগোপন, যে আত্মকথন, কবি মানস, প্রেম ও অতৃপ্তির বেদনা। সো এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। জীবনের পদে পদে বিড়ম্বনা, এগুলো তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই অংশগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখান থেকে আমি যে আজকে আত্মবিলাপ কবিতা থেকে যে এখানে 14 পৃষ্ঠা রয়েছে তার সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। সো আশা করব তোমরা একদম ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রাজু একাডেমি, সো এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমাদের যে পেজ থেকে লাইভটা মূলত আজকে দেখতে পাচ্ছ আমাদের পেজে রাজু একাডেমিতে অবশ্যই কমেন্ট করো। যে কোনো সমস্যা রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে। আর যারা উত্তর সহকারে সাজেশন নিবা আমাদের কাছে, তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নিবে। আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।